Assalamu alaikum. This is Ns Romman. Welcome to Ns Studio Blogs and welcome to another new video. Bros, আজকে actually এই 149 সিসির 16.6 bhp এবং 13.8 নিউটন-মিটার টর্ক উৎপন্ন করা এই দানবের সাথে আজকে আমরা কথা বলবো এবং এই দানবটা নিয়েই actually আমরা কথা বলবো 5000 কিলোমিটারের উপর রাইড করে ফেলছি। দ্যাটস ওয়াই এখন মনে হলো যে আপনাদের সাথে এটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে একটু শেয়ার করি। স্পেসিফিকেশনের কথা যদি বলেন, আপনারা ওয়েবসাইট ঘাটলে বা ইউটিউব ঘাটলে আপনারা অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বাট যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে এই বাইকের ইউজার রিভিউ, মানে ভালো আছে না খারাপ আছে, কতটুকু কি আছে সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকে কথা বলবো। তার আগে বলে নেই, যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এনএস স্টুডিও ব্লগসটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই যদি বলি তাহলে এই বাইকের হাইট দেখেন, আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। আমি মোটামুটি এই বাইকটা কিন্তু আমার ব্যালেন্স করতে খুব বেশি সমস্যা হয় না, তবে 5 ফিট 6 এর নিচে যদি কারো হাইট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকটা নিয়ন্ত্রণ করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কারণ বাইকটা বেশ উঁচু। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভালো রকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, বিকজ এই গাড়িটা কিন্তু আসলে অ্যাডভেঞ্চার বাইক। আপনি বনে বাদারে মাঠে ঘাটে ভাঙ্গা চোরায় যেইখানে খুশি সেইখানে বাইকটা ঢুকাই দিবেন, বিন্দাস আপনি পার হয়ে যাবেন, বাইরে হয়ে যাবেন। তো চলেন এই বাইকের এক্সস্ট নোটটা আপনাদেরকে একটু শোনাই। এক্সস্ট নোটটাও অ্যাকচুয়ালি আসলে খুবই সুন্দর। আর আপনাদেরকে বলে রাখি যে এই বাইকটা অ্যাকচুয়ালি CBR150 থাই যেটা, সেইটার ইঞ্জিন এবং সেটার অনেক কিছুই এটাতে ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন আপনার ব্রেক প্যাড, সামনের এবং পিছনের ইঞ্জিন, এক্সস্ট, মোটামুটি সব কিছুই এই CBR150 ইনডোর যে পার্টসগুলো আছে সেগুলোই এই বাইকে ব্যবহার করা হয়েছে। তো আপনাদের স্পিডোমিটারটা একটু দেখাই। চাবি কিন্তু অনেক ভেতরে গাতার মধ্যে হাত দেওয়া লাগতে পারে, কারণ একটা সুবিধা আছে, সার্জেন্ট কিন্তু খ্যাট করে এসে আপনার বাইকের চাবি নিতে পারবে না, কারণ হচ্ছে এই হ্যান্ডেল বার থেকে চাবিটা অনেক ভিতরে, ওই ভিতরে। হ্যাঁ, সো আইসা কতক্ষণ খুঁজতে হবে সার্জেন্টের যে চাবি কোথায়, দেখাই দিলাম অবশ্য ভিডিওতে। আমরা মিটারটা একটু ওপেন করি। মিটারটাও CBR ইনডোর মিটার কপি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার ফুল মাইলেজ, আপনি কত কিলোমিটার বাইক চালিয়েছেন, এটা টাইমিং, এটা RPM মিটার, এটা আপনার স্পিডোমিটার। এরপরে আছে আপনার এখানে দুটা বাটন আছে, বাটনে ক্লিক করলে আপনি ট্রিপ A, ট্রিপ B দেখতে পারবেন। এরপরে আছে আপনার এই যে দেখেন আমার হচ্ছে অ্যাভারেজ মাইলেজ 36.3 কিলোমিটার। এটা আমি 41 পর্যন্ত পেয়েছি, যেটা একটু আগে বলেছি। তো ভালো দিক খারাপ দিক দুইটা বলতে গেলে আগে খারাপ দিকটা নিয়ে কথা বলি, কারণ সবাই তো ভালো দিকটা নিয়েই কথা বলে, আমি না হয় আজকে খারাপটা দিয়েই শুরু করলাম। এই বাইকটার সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হচ্ছে এটার স্টক হেডলাইট। এই লাইটটা এত কম আলো যে আমার মনে হয় যে একটা হ্যাজাক বাতি জ্বালাইলেও এর চেয়ে বেশি আলো হবে। আর আমি যেটা ফিল করেছি যে এটার হাই বিম যখন ইউজ করি তখন কিন্তু একেবারেই বোঝা যায় না যে এটার হাই বিমটা আমি দিয়েছি, অর্থাৎ বোঝার কোনো উপায় নেই। আর এই এত দামি একটা বাইক নিয়ে পথে ঘাটে মানুষ যখন ঘুরে বেড়াবে তখন এই কোম্পানির একটু চিন্তা করাই লাগছিল যে এই বাইকটা বাংলাদেশে দিতে গেলে আলো স্বল্পতার অভাবে অ্যাকচুয়ালি বাইকটা রাইড করা কষ্ট হয়ে যাবে। ফগ লাইট লাগানোটা আসলে এটা যদিও আইনগতভাবে বৈধ না, কিন্তু আমাদের আসলে কোনো উপায় নাই এই ফগ লাইট না লাগায়া। আমি নিজেও দুইটা FNM এর ফগ লাইট লাগিয়েছি, কারণ এই স্টক হেডলাইটে আসলে কিছু দেখা যায় না, একেবারেই দেখা যায় না। এটা সবচেয়ে খারাপ দিক, কারণ বাংলাদেশে এই বাইকটা দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত ছিল। আমাদের বাংলাদেশের হাইওয়ে বা যে কোনো জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি রোড বাল্বগুলো থাকে না, রোড ল্যাম্পগুলো থাকে না, সো বেশিরভাগ জায়গায় অন্ধকার থাকে। সেইটার জন্য চিন্তা করে এই হেডলাইটটা দেওয়া উচিত ছিল। সেকেন্ড খারাপ দিকটা যদি আমি এই বাইকের বলি, সেটা হচ্ছে এই বাইকের স্টক চেইন পিনিয়া খুব বেশি নয়েজ করে, এত বেশি নয়েজ করে যে আমি বাইক রাইডিং টাইমে এই নয়েজিংয়ে আমি পুরো আমার মাথা খারাপ হয়ে যায়। তো এইটার স্টক চেনটা যদি একটু আপগ্রেডিং চেন দেওয়া হইতো, অরিনের বা DID অথবা অন্য আদার্স কোনো টিয়া যদি করা হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। স্টক চেনটা দিয়ে এই বাইক রাইড করাটা খুবই দুষ্কর। আর যারা হন্ডা ইউজার আছেন তারা আসলে জানেনি যে এটা আসলে বলে কোনো লাভ নাই। সো হন্ডা এটা করবেই, এই চেন স্পকেট তারা ঠিক করবে না, চেনের নয়েজ তারা ঠিক করবে না। তৃতীয় খারাপ দিকটার কথা যদি আমি বলি তাহলে বলবো যে এই বাইকটার কিল সুইচ নাই, মানে বারবার চাবি মোচড়াইয়া বন্ধ করা লাগবে। এটা কোনো কথা? এত দামি একটা বাইকে কিল সুইচ নাই, এটা হইল
কমপ্লেইনের ব্যাপার যদি আমি বলি তাহলে বলবো যে এই একটা অ্যাডভেঞ্চার বাইকের ভিতরে এই নিম্নমানের লুকিং গ্লাসগুলো না দিলেও হইতো, আর একটু স্টাইলিশ সুন্দর একটা লুকিং গ্লাস দিলে অনেকটাই ভালো হতো আশা করি। 4 নাম্বার খারাপ দিকটা এই বাইকের ভাইব্রেশন। 100 স্পিডের উপরে যদি এই বাইকটা রাইড করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার পশ্চাৎ দেশে আপনি বুঝতে পারবেন যে ভাইব্রেশনটা লাগতেছে। 100-র উপরে গতি উঠলেই পশ্চাৎ দেশে আপনাকে এত সুন্দর ভাইব্রেশনটা দিবে, আপনার যদি কষা হাগার কোনো সমস্যা থাকে সেটা নরম হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এর আগেও হন্ডা সিবিআর রেপসল ইউজ করেছি, সেই বাইকটাতেও এই ভাইব্রেশন ইস্যুটা ছিল। আরেকটা বিষয় হলো যে এই সিটটা একটু নরম দিলেই হইতো। এই সিটটা এত বেশি হার্ড এবং এত বেশি শক্ত যে এইটা আসলে লং টাইম বসে থাকলে আপনার পাছা জ্বলতে বাধ্য। সো আপনারা চাইলে এটাকে একটু মডিফাই করে নিতে পারেন, একটু কুশন টুশন লাগাই একটু নরম করতে পারেন আর কি। ফাইনাল আর একটা খারাপ দিকের কথা বলবো, সেটা হচ্ছে যে জানি না অনেকেই অনেকভাবে ক্লেইম করেছে এই বাইকটা 45 মাইলেজ পেয়েছে, অনেকে 48 মাইলেজ পেয়েছে, বাট আমি কেন জানি 36 মাইলেজ পেয়েছি, সর্বোচ্চ যেটা এটা 41 মাইলেজ পেয়েছি। এই বাইকটাতে আমি আরেকটু এক্সপেকটেশনটা আমার একটু বেশি ছিল, হতে পারে এটা আমার রাইডিং স্টাইলের জন্য এই মাইলেজটা কম আসতে পারে, বাট শুরুর থেকেই আমি এই মাইলেজটা কম পাচ্ছি। সো এটা যদি 45 to 48 পর্যন্ত মাইলেজ দিত একটু বেশি ভালো হইতো, কারণ তেলের দাম অনেক বেশি। এই বাইকটার খারাপ দিক যেমন আছে ভালো দিক কি নাই? অবশ্যই ভালো দিকটা আছে। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাইকের এগ্রেসিভ লুক, অসাধারণ একটা এগ্রেসিভ লুক আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাইকটার, এবং ট্যাঙ্কিটা অনেকটাই মাস্কিউলার, এবং এই ট্যাঙ্কির ভিতরে সে 12 লিটার খাবার সে সংগ্রহ করে রাখে। দ্যাট মিনস ট্যাঙ্কিতে 12 লিটার ফুয়েল আছে। এগ্রেসিভ লুক এবং এটার মোটামুটি একটা ভালো মানের স্পিড এবং হচ্ছে অফরোডিং যে ফিল সেটা কিন্তু এই এডিবি বাইকে আসলে দেয়। আরেকটা ভালো দিক হচ্ছে যে এই বাইকটা চালাইলে আপনার ব্যাক পেইন, শোল্ডার পেইন, ফিঙ্গার পেইন বা শারীরিক যত সমস্যা আপনার আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার হবে না। 600 কিলোমিটারের উপরে এই বাইকটা আমি টানা রাইড করেছি, মাত্র 3টা ব্রেকে 600 কিলোমিটার আমি এসেছি। আমার শারীরিকভাবে আমি তেমন কোনো সমস্যা বোধ করিনি। তো এটা একটা ভালো দিক যে আপনি একদম এই বাইকটাতে যদি উঠে বসেন একেবারে দেখেন আপনার মেরুদণ্ডটা সোজা থাকবে, হাতগুলাও সোজা থাকবে এবং আপনি খুব ইজিলি আরামসে রাইড করতে পারবেন। সেকেন্ড ভালো দিকের কথা যদি বলি সেটা হচ্ছে যে এই বাইকের কন্ট্রোলিং পাওয়ার অনেক ভালো এবং ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো। তবে এখানে আপনাদেরকে বলি, আপনারা যদি স্পিডের দিকে খেয়াল করেন যে আমার স্পিড লাগবে, তাহলে কিন্তু এই বাইক আসলে আপনার জন্য না। কারণ এই বাইক আমি শুরুর দিকে 130 তুলতে সক্ষম হই, এরপর আর স্টেপ নেই নাই। 130-এর উপরে এই বাইক আসলে উঠবে না। আরও বেশি স্পিড যদি কারো আশা থাকে যে আমি অনেক বেশি তুলবো, আছে না 150 সিসি বাইকে অনেকে 165-70 তুলে ফেলে, সেই কাজ কাম এগুলা দিয়ে হবে না। তবে ফিল নিতে চাইলে, চিল করতে চাইলে, অফরোডিং প্যাচে আপনি অনেক দুর্দান্ত মজা চাইলে, তাহলে দিস ইজ দ্য বেস্ট বাইক ফর ইউ। তো আমি এই বাইকটাতে অ্যাকচুয়ালি বেশ কিছু মডিফিকেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে একটা ফ্রেম আমি লাগিয়েছি, পিছনে একটা ক্যারিয়ার লাগিয়েছি। এটা আমার সেফটি পারপাস আমি এটা করেছি। এইটাতে আমার অলমোস্ট 12,000 টাকা খরচ হয়ে গেছে। এরপরেও ট্যাঙ্ক প্যাড লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ডেল গার্ড লাগিয়েছি বা ন্যাকেল গার্ড যেটাই বলেন, এটা লাগিয়েছি। আরেকটা ভালো দিকের কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে এটার ইউএসডি সাসপেনশন। এই ইউএসডি সাসপেনশনটা R15 ভার্সন 3-তে ইউজ করা হয়েছে, 4-এ ইউজ করা হয়েছে, বাট ওই ইউএসডি সাসপেনশন আর এই ইউএসডি সাসপেনশনের ভিতরে কিন্তু অনেক বিস্তর তফাৎ আছে। কেন বলছি? এটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, সো এই ইউএসডি সাসপেনশনটা কিন্তু হিউজ লেভেলে ফিডব্যাক আপনাকে দিবে। সো এটা অসাধারণ ভালো কাজ করে। রেয়ার সাসপেনশনটাও অনেক ভালো কাজ করে। ভালো খারাপ মিলেই তো দুনিয়া, ভালো খারাপ মিলেই হচ্ছে প্রোডাক্ট। তবে খারাপের দিকটার চেয়ে ভালো দিকটাই আমি এই বাইকে বেশি পেয়েছি। যদি আপনার স্পিডিং করার ইচ্ছা না থাকে, যদি আপনার অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে, যদি আপনার ভাঙ্গাচোরা রাস্তায় যাওয়ার ইচ্ছা থাকে, যদি আপনি পরিবেশটা উপভোগ করতে চান চিল মোডে, ফিল মোডে, তাহলে এই বাইকের কোনো বিকল্প আপনার নাই। একটা সময় হয়তো এমন আসবে যে সময়ে মানুষ আস্তে আস্তে স্পোর্টস বাইক থেকে অ্যাডভেঞ্চার বাইকের দিকে বেশি ঝুঁকে যাবে, কারণ মানুষ এখন অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে গেছে। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বাইকটা বাজারে অনেকভাবেই অনেক দামেই বিক্রি হয়েছে। 5,75,000 থেকে শুরু করে 4,10,000 পর্যন্ত এই বাইক সেল হয়েছে। যেহেতু আনঅফিসিয়াল বাইক, সো এটা বিভিন্ন সময় বিভিন্ন দামে ভ্যারি করে। সো ভিডিও আর বেশি বড় করব না, আপনারা ভালো মন্দ দিকটা অনেকটাই জানলেন। এই ছিল মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে বলা, আর তেমন কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই প্রপার সেফটি মেনে বাইক রাইড করবেন এবং NS স্টুডিও ব্লগসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।